সারাদিন মোদী অমিত শাহর একের পর এক সভা, কার্যত কার্পেট বোম্বিং বলা চলে। একদিকে অমিত শাহ, একদিকে মোদী, অপরদিকে দেখা যাচ্ছে বেলডাঙ্গায় হুমায়ুন কবির, তার তার সঙ্গে দেখা যাচ্ছে রীতিমতো কাঁপাচ্ছেন, মুর্শিদাবাদ কাঁপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের ভিডিও নিয়ে একদম মানুষের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে একটা বিতর্ক, একটা সন্দেহ তৈরি করার চেষ্টা করছেন। আর মরিয়া চেষ্টা সংখ্যালঘু ভোটে যে ফাটলটা ধরেছে তৃণমূল কংগ্রেস, সেটাকে জোড়ার। আর অপরদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির যে ভিডিও ভাইরাল হয়েছে এবং তার দলকে যে ভাঙানো হচ্ছে, সেটা নিয়ে মরিয়া চেষ্টা। যে জায়গায় হুমায়ুন কবির ছিলেন, যেখানে উত্থান হয়েছিল হুমায়ুন কবির, সেই জায়গায় আবার ফিরে যাওয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি উত্তাল, আপনারা দেখছেন একের পর এক। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে হুমায়ুন কবির, একদিকে অমিত শাহ, একদিকে মোদী। রাজ্য জুড়ে এখন ভোটের কার্যত সাজো সাজো রব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, ভোটের সময় একদম সাজো সাজো রব, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, একদিকে অমিত শাহ, মোদী, এ মানে দুজনেই কাঁপাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আগে আমরা ওনাদের বক্তব্য অনেকগুলো ধরতাম যে এইগুলো কেন বললেন না, এটা কেন বললেন না, সেটা কেন বললেন না। এআই ভিডিও থেকে শুরু করে নরেন্দ্র মোদী সব কিছুতে মানুষকে সাবধান করছেন যে যত ভোট আসবে তৃণমূল কংগ্রেসের কারসাজি কি কি দিক থেকে বাড়বে, সব ক্ষেত্রে তার কার্যকর্তাদেরকে সমস্ত দিক থেকে সাবধান করছেন। দেখো, মানে যদি সত্যি সংখ্যালঘুদের ভোটটা বিজেপির সাথে থাকতো, তাহলে তোমার চ্যানেলে বলে দিতাম পরিবর্তনটা হচ্ছেই। যেহেতু সংখ্যালঘু ভোটটা বিজেপির সাথে নেই, সেখান থেকেই হাওয়া কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা তুলতে পারছেন না। কিন্তু তোমাকে আমি বলছি, হিন্দুদের মধ্যে 21 সালের থেকে অনেক মানে সংগঠিত বিজেপি, হিন্দু ভোটারদের যে একটা প্রভাব 21 সালের থেকে উনি বাড়াতে পেরেছেন নরেন্দ্র মোদী, সেটা খুব স্পষ্ট। আজকে যে বর্ধমান পূর্বে বিজেপি একটি আসনও পায়নি আজ পর্যন্ত, না লোকসভা না বিধানসভা, কোনো নির্বাচনের নিরিখেই কোনো আসনে এগিয়েছিল বিজেপি। 16টা আসন আছে বর্ধমান পূর্বে। আজকে যে জনস্রোত আমি দেখলাম, মানে সাম্প্রতিককালে ব্রিগেডের পরে সিউড়ির জনসভা, তাকেও ছাপিয়ে গেছে আজকের বলা যায় কালনার জনসভা। ফলে আমি তোমায় বলছি যে মোদী কিন্তু এবার অনেক সংগঠিত। দেখো, তোমাকে গতকালই বলছিলাম যে সিঙ্গুরের ওই মাটিতে দাঁড়িয়ে যদি উনি শিল্পের ডাক দিতেন, তাহলে যে আবেগ তৈরি করতে পারতেন, উনি কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েছেন, বা তার দল অন্তত তাকে এটা বোঝাতে পেরেছে যে সিঙ্গুর নিয়ে কিছু বার্তা দেওয়া দরকার। কালকে কিন্তু ইস্তেহারে পরিষ্কার ছিল যে সিঙ্গুরের জমি 50% তারা বিজনেস পার্ক এবং 50% ক্ষুদ্র শিল্পের জন্য ব্যবহার করবেন। মোদী আজকে আমি দেখলাম খুব পরিষ্কার করে সংকল্প পত্রের, বিশেষ করে মহিলাদের তারা যে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, 3,000 টাকা দিচ্ছে, তারপরে বাসে, সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াতের সুযোগ করে দিচ্ছে, থেকে শুরু করে 33% সরকারি চাকরিতে মেয়েদের সংরক্ষণের ব্যবস্থা করছে, মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করছে। এগুলোকে প্রত্যেকটা জনসভায় উনি মানে তুলে ধরছেন। এইসব চলবে না, মানে উনি বাংলায় বলেছে তৃণমূলের যা যা কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলোকে নিয়ে বলেছে এইসব চলবে না। দেখো, মানে আমি বলছি যে মানে আগের বারের মোদির সাথে এবারের মোদির তফাৎ কোথায়? আগের বার মোদি এসে বলতেন দিদি ও দিদি, দিদি ও দিদি বলে উনি কার্যত দিদি ভাইপোরকে কিভাবে দুর্নীতি করেছে সেটাই তুলে ধরতেন, অর্থাৎ সমালোচনাটাই বেশি থাকতো। এবারে কিন্তু মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, এবং কেন পরিবর্তনটা করা দরকার সেটা কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলছেন। এই মোদি 21 থেকে অনেক ম্যাচিওর্ড মোদি, অন্তত বাংলার কনটেক্সটে। 21 থেকে মানে অমিত শাহকেও আমি দেখলাম বাঁকুড়াতে যে আজকে জনসভা ছিল, সেই ছাতনার জনসভাতে অনেক বেশি সংগঠিত। গতবারের মতন তারা মানে বলা যায় যে কেবলমাত্র মমতা অভিষেককে সামনে রেখে সমালোচনা করছেন না, পুরো মানে প্রথমত সমালোচনার থেকে তারা অনেক বেশি স্বপ্ন দেখাচ্ছেন যে ক্ষমতায় আসলে তারা কি করবেন। সংকল্প পত্রটাকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমি তোমাকে বলি, উল্টো দিক থেকে বলি, যে আজকে আমি অন্ততপক্ষে বিজেপির
20 জন প্রার্থীর সাথে কথা বলেছি। আমি জিজ্ঞেস করলাম সংকল্পপত্র কিন্তু ওই প্রার্থীরা জানে না। বিজেপি নেতৃত্ব আমার বক্তব্যটা শুনছেন কিনা আমি জানি না। আপনাদের প্রার্থীদেরকে সজাগ করুন, প্রত্যেকটা জায়গায় সংকল্পপত্র বলছে কিনা দেখুন। বললে কাজ হবে। সংকল্পপত্রটা তো সত্যি ভালো করেছে। সংকল্পপত্রটাতে একটা বিকল্প রাজনীতি আছে, বিকল্প উন্নয়নের রাজনীতি আছে। ফলে সেই সংকল্পপত্রটা তো মানে বলার সুযোগ আছে। এর আগে মানে ওয়েস্টিন হোটেলে সংকল্পপত্র তৈরি করেছে, বেরিয়ে চলে গেছে। ফলে মাঠে ময়দানের রাজনীতির থেকে তুমি কি সরকারে আসলে করবে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, নন গভর্নেন্স, আইন শৃঙ্খলা রক্ষা না করা, মানে তোষামোদ করা, এগুলো মানুষ শুনে অভ্যস্ত। মানুষ শুনতে চায় তুমি ক্ষমতায় আসলে কি করবে। কিন্তু আমি তোমায় বলছি, বিজেপির মানে মোদী অমিত শাহরা প্রাণপাত করে, কিন্তু রাজ্য বিজেপির সাংগঠনিক জায়গা থেকে সেগুলো সমস্ত প্রার্থীকে ফোকাস করা, তাদের মাধ্যমে প্রত্যেকটা মানে পথসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরো ব্যানার পোস্টারে সংকল্পপত্র রাখা, দেওয়ালে পোস্টার করা, সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভাসিয়ে তোলা সংকল্পপত্র, বাড়ি বাড়িতে মানে সেগুলোকে ব্যানার করে মানে মানে তোমার গিয়ে লিফলেট করে পৌঁছে দেওয়া। আমি কিন্তু উদ্যোগ সেটা দেখতে পেলাম না। রোজিনা, আমি তোমায় বলছি, আমি রাজ্য বিজেপির তীব্র সমালোচনা করছি। রাজ্য বিজেপি কিন্তু বারবার ফেল করছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। রাজ্যে যারা অমিতাভ চক্রবর্তীরা যারা বিজেপি যে চালান, তাদের ব্যর্থতা কিন্তু প্রতিনিয়ত ধরা পড়ছে। গতকাল সংকল্পপত্র, তুমি একদিকে যখন বলছো মোদী অমিত শাহ কার্পেট বম্বিং করছেন, ট্রু সেন্স কার্পেট বম্বিং। আজকে সত্যি মানে যে কোনো একজন মানে সাংবাদিক মানে তিনি এটাকে কার্পেট বম্বিং হিসাবেই দেখবেন। স্যার কেন দেখবো, নরেন্দ্র মোদী যখন এখানে নামলেন তখন তিনি নিজে লাইভ করছেন তার পেজ থেকে, তিনি বলছেন এই ভিড় আমার হেলিকপ্টারের কপ্টারের, এইখানে এত মানুষের উচ্ছ্বাস, তারপর তো মিছিলে আছে। আমি তো তোমায় বলছি, বর্ধমান পূর্বে 16টা বিধানসভা কেন্দ্র আছে, বিজেপি কখনোই জেতেনি। সেই বর্ধমানে যেভাবে উপচে পড়া ভিড় দেখলাম, জনপ্লাবন বললেও কম বলা হবে। এবং সেই জনপ্লাবন কে তোমাকে তো মানুষকে কনভিন্স করতে হবে। মানে এই রাজ্য স্তরের যারা বিজেপি আছেন, তারা হাওয়ায় শুধু ঘুরে বেড়াচ্ছেন। ধরো যে লেভেলে সংকল্পপত্র গত 24 ঘন্টা আগে প্রকাশ পেয়েছে, যে লেভেলে ভেসে ওঠার কথা পোস্টার ব্যানার সোশ্যাল মিডিয়াতে, প্রার্থীদেরকে অবগত করা যে বক্তৃতা করার সময় এখন শুধু সংকল্পপত্রই বলবে, সেগুলো কিন্তু কোনো উদ্যোগ আমার চোখে অন্তত ধরা পড়ে। আমি দেখলাম শুভেন্দু অধিকারী কিন্তু কালকে যতগুলো সভা করেছে সবগুলো সংকল্পপত্র নিয়ে। আজকেও এই সংকল্পপত্রের 50% প্রস্তাবই শুভেন্দুর, 1 বছর আগের থেকে শুভেন্দু গুলো বলছে। ফলে বিজেপি যে সংকল্পপত্র, তাতে শুভেন্দুর প্রভাব স্পষ্ট আছে। এবং গত 1 বছরের আগের থেকে শুভেন্দু যা যা বলেছে তার 50% বেশি সেগুলো সংকল্পপত্রে ঢুকেছে। ফলে শুভেন্দু জানে। সেই জন্যই তো 1 বছর আগে শুভেন্দু যখন সংকল্পপত্র মানে কি থাকবে সেগুলোকে মাথায় রেখে ও বলতে শুরু করলো। যদি বলতে পারতো, ও দল ওকে ডেকে বললো যে না, এখন সব বলার দরকার নেই, আমাদের সংকল্পপত্রে এগুলো রাখবো, সুতরাং আগ বাড়িয়ে আপনি বলবেন না। এটা যদি সেই সময় শুভেন্দুকে বলতে দেওয়া হতো, তাহলে যেমন 3000 টাকাটা বলে বলে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমি বলবো যে আজকে সমস্ত মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঢুকে যেত, মাথায় ঢুকে যেত লোকের, যে বিজেপি বিকল্প কি ব্যবস্থা গ্রহণ করছে। এই যে বাস ফ্রি, স্যার এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, বিরাট। আমি বলছি বাস ফ্রি বিরাট ব্যাপার। তারপরে সবচেয়ে স্ট্রাকচারাল চেঞ্জ আনছে 33% মহিলাদের সরকারি চাকরিতে সংরক্ষণ। নরেন্দ্র মোদী অমিত শাহ এইদিকে গেল, অপর দিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির। আর একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর মুখেও আজকে এআই নিয়ে, এআই এই যে ভিডিও তরজা, এই যে অভিষেক আর হুমায়ুনের মধ্যে যে তরজা হচ্ছে, কোন ভিডিও এআই কোন ভিডিও সত্যি, তো সেটা নিয়ে নরেন্দ্র মোদীর মুখেও কথা শোনা গেল যে এআই ভিডিও ওরা করতে পারে, আপনারা সাবধানে থাকবেন। দেখো আমি তোমায় বলছি, ওই যে ভিডিওটা মানে যে মানে তোমার গিয়ে হুমায়ুন কবিরকে থেকে মুসলমান ভোটটাকে সরিয়ে দেওয়ার জন্য যে এআই ভিডিওটা করা হয়েছে, সেই এআই ভিডিও
বোঝাই যাচ্ছে যে একটা ওয়েল ডিজাইন। এবং এআই ভিডিও তে যেভাবে প্রধানমন্ত্রীর দপ্তরকে জড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আজকে সতর্ক করেছেন। তুমি ভাবতে পারো নরেন্দ্র মোদী আর সবাই কোনোদিন কোনো বড় নেতাকে পর্যন্ত জয়েনিং করেনি, সেই নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরকে জড়িয়ে এই ভিডিও যেটা করেছে, আমি মনে করি নরেন্দ্র মোদী শুধু বললে হবে না, নরেন্দ্র মোদীকে একদম মানে কেন্দ্রীয় স্তর থেকে এটা তদন্ত করা উচিত। এবং ভিডিও যদি এআই হয় তাহলে তার সাথে যুক্ত যারা আছে তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। কারণ দেখো মানে রাজনীতিবিদ নরেন্দ্র মোদীকে তুমি আক্রমণ করতেই পারো, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তর ইন্টিগ্রিটির প্রতীক, দেশের সুরক্ষার প্রশ্নের সাথে দেশের গণতান্ত্রিক কাঠামোর শীর্ষে প্রধানমন্ত্রীর দপ্তর, সেই দপ্তরকে যেভাবে যুক্ত করে দিয়ে এআই ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে, সেটা আমি মনে করি একটা সিরিয়াস মানে অভিযোগ। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যারা দোষী আছে তাদের শাস্তি হওয়া উচিত। এবং দেখো প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, আমার তো মাঝে মাঝে মনে হয় যে তারা অনেক বেশি সচেতন। তুমি আমায় বলো, প্রধানমন্ত্রী বলার আগে কয়টা বিজেপির নেতা বলেছেন যে এআই সম্পর্কে আপনারা সচেতন থাকুন? কারণ তৃণমূল কংগ্রেস এমন, মানে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি চর্চা করি, তারা এমন হেন কাজ নেই যেটা করতে পারে না। তারা রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। তাদের ভাগ্য ভালো যে বিজেপি নামক একটি দল আছে যাদের সাথে মুসলমান সম্প্রদায় নেই, বা বিজেপি দল মুসলমানদেরকে বাদ দিয়ে রেখেছে। 294টা বিধানসভা কেন্দ্রে একটা মুসলমান প্রার্থী পায়নি বিজেপি। এবং এত মানে মুসলিম মুখ থাকা সত্ত্বেও, মুসলিম ভোটার থাকা সত্ত্বেও, মানে তোমার গিয়ে সংখ্যালঘু মোর্চা থাকা সত্ত্বেও 294টা বিধানসভা কেন্দ্রে একটা বিজেপি মুসলমান মুখ দেয়নি। মানে হয়কে নয় করতে পারে তৃণমূল, নয়কে ছয় করতে পারে। এটা পারে, কিন্তু আবারও বলছি তোমাকে, মুসলমানরা না থাকার জন্য। এই যে একটা সমাজের 1/3 মানুষকে বাদ দিয়ে বিজেপির যে রাজনীতি, এই রাজনীতি তো ভালো রাজনীতি নয়, এটা তো খারাপ রাজনীতি। তুমি একটা প্রার্থী পেলে না। এবং আমি তোমায় বলছি যে যেভাবে প্রধানমন্ত্রী আজকে সতর্ক করেছে তার কর্মীদেরকে, এবং যেভাবে মানে উনি বিষয়টা অনেকটা সময় ধরে বলেছেন, সেটা কিন্তু প্রমাণ করে যে কেন নরেন্দ্র মোদী। কারণ তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস মানে ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। ফলে এইটা উনি সতর্ক করেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে ঠিকই করেছেন। কালকে স্যার অমিত শাহ প্রেস কনফারেন্সে পরিষ্কার করে দিয়েছে, হুমায়ুনের এই ভিডিও নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন যে বাবরি করছে তার সঙ্গে আমরা কোনোদিনই বসবো না, আপনারা যাই বলে দেন। শুধু বসবো না না, ওখানেও কিন্তু বোঝা যায় যে অমিত শাহ কত বড় নেতা। যে সাংবাদিক প্রশ্ন করেছেন তাকে বলেছেন যে বাবরি মসজিদ যে বানাবে তার সাথে বসার থেকে 20 বছর আমরা বিরোধী দলে থাকবো, আরো 20 বছর বিরোধী দলে থাকবো, ক্ষমতায় আসতে চাই না। ফলে এই কারণে অমিত শাহ চট জলদি, আমি দেখছিলাম সুকান্ত সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলো। সত্যি তাই, ওখানে আমি থাকলে আমিও হাততালি দিতাম। ফলে এই মানে ওই ইমিডিয়েটলি রিয়াকশন উনি যেটা দেখালেন, তাতে প্রমাণিত হয় যে কেন তিনি এত বড় নেতা। এইবার যে প্রশ্নটা আসবে যে মোদি অমিত শাহ যদি মানে এইভাবে জনসভাগুলো চালিয়ে যেতে পারে, তাহলে কিন্তু যে সংশয়টা আছে বিজেপি নেতৃত্বের মধ্যে, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, দেখো 21 সালের থেকে কিন্তু এখনো কর্মীরা কম, এটা আমি তোমাকে পরিষ্কার বলছি। 21 সালে নানা দল থেকে আসা কর্মী, বিজেপির অরিজিনাল কর্মী কম, কিন্তু এবার অনেক সংগঠিত আরএসএস। এইবার আমি তোমায় বলছি, প্রত্যেকটা জনসভার পেছনে আরএসএস এর বিরাট ভূমিকা আছে। আরএসএস কিন্তু 2021 সালে এতটা মজবুত ভাবে বিজেপির পাশে ছিল না। 2026-এ কিন্তু আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছি, এই মিটিং গুলো অর্গানাইজ করবার ক্ষেত্রে আরএসএস এর একটা বিরাট রোল আছে। তারা যেভাবে গ্রামগঞ্জ থেকে মানুষকে সংযোগ করে নিয়ে আসছে, সেগুলো এই ধারাবাহিকভাবে যদি এই কাজটা তারা করতে পারে, তৃণমূল কংগ্রেস তো চাইবেই যে কোনো ভাবে ভিডিও করে হোক, যে ঘটনা ঘটিয়ে হোক, মানে তৃণমূল কংগ্রেস কিন্তু ইমোশনাল পলিটিক্স বাকি আছে এখনো। তুমি লক্ষ্য করে দেখো, এই বছর এখনো মমতা ইমোশনাল পলিটিক্স শুরু করতে পারেনি। ফলে এখন দেখার ইমোশনাল পলিটিক্স যখন মমতা চার্জ করবে,
তখন সেটাকে কিভাবে মোদি অমিত শাহরা ঠেকান। এইটা তো গেল স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমায়ুনের ভিডিও নিয়ে একটা সংখ্যালঘুদের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে, বারবার করে এক কথা বলছেন, তার প্রেসিডেন্ট কেন ছেড়ে গেল, এই কেন হলো, ওই কেন হলো, এই যে কথাগুলো, সেগুলো দিয়ে কি মানুষের মনে আদৌ কি সংখ্যালঘু ভোটে যে ফাটলটা ধরেছে, তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেবে না মানুষ ঠিক করেছে, সেখানে কি প্রলেপ লাগাতে পারবে? না, প্রথমত আমি বলবো যে যদি ভিডিওটা ফেক হয়, মানে যদি ভিডিওটা এআই হয়, উনি নিজেও বলছেন যে তাহলে এআই, তাহলে এআই যদি এআই ভিডিওর সাথে বৃহত্তম ষড়যন্ত্র যুক্ত আছে। তার মানে হুমায়ুন কবিরের দলটাকে ভাঙানোর জন্য যে বৃহত্তম ষড়যন্ত্র আছে, এআই তার একটা অংশ, একটা অংশ। আর তার প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া, বিভিন্ন প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া, এগুলো তো নেগোসিয়েট করে করে শাসক দল অফ করে দিয়েছে। ফলে এই এন্টার এপিসোডটা কি, যে ভাই হুমায়ুন কবির আমার একটা বড় ক্ষতি করতে পারে, মুসলমান ভোট হলো আমার ভোট, আমার মানে মানে অ্যাজ ইফ যেন আমার পিতৃ সম্পত্তির মতন, এই মানে হ্যাঁ, এবং আমি এদেরকে নিয়ন্ত্রণ করব, আমার বাইরে জানি কোনো রাজনৈতিক নেতার উঠে না আসে। ফলে হুমায়ুন কবির হোক, মানে মানে অন্য কোনো নেতা হোক, মুসলিম নেতা হোক, নৌসাদ হোক, তাদের কাছে মুসলমানদের যাওয়া বারণ। মুসলমানরা আমার সম্পত্তি, মুসলমানদেরকে আমি নিয়ন্ত্রণ করব, এবং মুসলমানদের জন্য নিজস্ব নেতৃত্ব গড়ে উঠুক, এটা কখনোই শাসক দল চায় না। মুসলিম নেতৃত্ব গজিয়ে উঠতে দেবো না, আমরাই মুসলিমদের মাসিয়া হয়ে, আমরা যদিও আমরা ব্রাহ্মণ কিন্তু আমরাই মুসলিমদের মাসিয়া একেবারে। ফলে মুসলমানদের মানে মসিয়া হিসাবে, মানে অন্য কোনো নেতা যদি নিজের রাজনৈতিক দল তৈরি করে, মুসলিম নেতার উত্থান দেখতে তাহলে সেই মুসলমান নেতাকে কিভাবে বসিয়ে দিতে হয়, তার জন্য এআই ভিডিও করতে হলে করব, করে দিয়ে যে কোনো মূল্যে তাকে বসিয়ে দিব। এইবার প্রশ্নটা হচ্ছে যে দেখো, এতে কিছু অংশের মানুষ প্রভাবিত হবে, এটা আমি তোমার পরিষ্কার বলছি, একটা অংশ মানুষ প্রভাবিত হবে। কিন্তু উল্টো দিকে যদি তুমি দেখো, হয়ে কি তারা হুমায়ুনকে ভোট দেবে না, তাহলে তারা ভোটটা কি তৃণমূলকে দেবে? না, আমি আগে বলছি, এবার হুমায়ুনও কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয়। মানে হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ার যদি দেখো, একেবারে অল্প জায়গাতেই উনি রাজনীতি করেছেন। না, আমি বলছি যে উনি তো খুব বড় রাজনীতি করেননি, মানে মুর্শিদাবাদ জুড়েও রাজনীতি করেননি, একটা অঞ্চলের রাজনীতি করেছেন। বারবার কিন্তু উনি মানে কাদায় পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, বারবার উনি বিপাকে পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। ফলে হুমায়ুন কবিরও কিন্তু আমি লক্ষ্য করছি, তিনি বুঝতে পেরেছেন যে বৃহত্তম ষড়যন্ত্রে তার বিরুদ্ধে এআই ভিডিও করা হয়েছে, তার বিরুদ্ধে ফেক ভিডিও করে মুসলিম মানুষদের মধ্যে মানে সংশয় তৈরি করা হচ্ছে। তার প্রেসিডেন্ট থেকে শুরু করে তার প্রার্থী, 185টা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে এখন 118টা কেন্দ্রে রয়েছে, বাদবাকি প্রার্থীদেরকে বসিয়ে দেওয়ার মতন ক্ষমতা শাসক দল ধরেছে, তিনি যা অভিযোগ করেছেন। ফলে সব মিলে যেটা আমরা বুঝতে পারছি, হুমায়ুন কিন্তু এবার যেটা করতে শুরু করেছে সেটা হলো, প্রথমত এই ভিডিও আসার পরে উনি মুর্শিদাবাদে গিয়েছিলেন। মুর্শিদাবাদের যে জনসভা আমি দেখলাম রামপুরহাটে, তাতে যথেষ্ট লোক হয়েছিল। আজকে উনি প্রেস কনফারেন্স করেছেন, জনসমাগম সেইভাবে নেই, কিন্তু উনি আগামীকাল একটা মিছিল ডেকেছেন, মানে বেলডাঙ্গাতে, দেখা যাক মিছিল কত। এবং একই সাথে উনি এই ভিডিও হাইকোর্টে চ্যালেঞ্জ করছেন, যারা তৃণমূলের স্পোক্স পার্সন, যারা এগুলো বলেছেন, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করছেন উনি। তাহলে আইনি লড়াই। তার পাশাপাশি আগামীকাল উনি কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছেন, এবং আজকের প্রেস কনফারেন্স, আগামীকালের প্রেস কনফারেন্স, দুটোতেই তুমি যদি মানে আমার ধারণা, যেটা আজকে উনি তুলে ধরেছেন জেলাতে, ওটাই কালকে হয়তো মানে কলকাতায় করবেন, যেখানে তৃণমূলকে এক্সপোজ করতে চাইছে যে তৃণমূলের সাথে আরএসএস এর সম্পর্ক কি, তৃণমূলের সাথে অতীতে বিজেপির সম্পর্ক কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গোদ্রায় মানে হত্যার পরে, গণহত্যার পরে কিভাবে বিজেপির সাথে সম্পর্ক রক্ষা করেছিল, নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক রক্ষা করেছিল, রাখি পড়িয়েছিল উদ্ধব ঠাকুরের সাথে। ফলে তুমি দেখো, একটা কথা আছে, তুমি যখন মানে ইয়ে পাক পাক মানে ঘেটেছো, তার গন্ধ কিন্তু তোমাকে শুইতে হবে। মানে তুমি
পাক যখন ঘেটেছো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কিন্তু গন্ধ শুনতে হবে। এইবার আপনাদের কেমন লাগবে যখন দিনের পর দিন এটা রগড়ানো হবে যে তৃণমূল আর বিজেপি দিনের পর দিন সখ্যতা ছিল, সেই বিজেপিকে নিয়ে আপনি এখন অনেক গল্প শোনাচ্ছেন আর দিনের পর দিন বিজেপির সাথে সম্পর্ক রক্ষা করেছেন। এন্টার এপিসোডে আমি যেটা বুঝতে পারছি, দেখো রোজিনা, কংগ্রেস লাভবান হবে। এই কারণ কেন বলছি, হুমায়ুন কবিরের যারা সাথে আছেন, খুব বিরাট সংখ্যক মানুষ আছেন, আমি মনে করি না তিনি মুর্শিদাবাদের 2-3টে আসনে প্রভাব ফেলতে পারবেন, আর কিছু আসনে উনি তৃণমূলের ভোট কাটতে পারেন। এইটাই হলো আমার অ্যাসেসমেন্ট ছিল তোমার চ্যানেলে, আমি সেটাও আজকেও বলছি। হুমায়ুন কবিরের যারা কর্মী সমর্থক বা সাপোর্টার, তারা আর্থিক দিক থেকে লোয়ার স্ট্যাটাসে, এবং এরা লোকাল লেভেলে তৃণমূলের যারা অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত এই মুসলমান ছেলেগুলো যারা হুমায়ুনের সাথে আছেন, তারা কিন্তু যদি শেষ পর্যন্ত দেখে যে দল নিচে নেমে যাচ্ছে, দল বিপদে পড়ে গেছে, দল জয়ের জায়গা তৈরি করতে পারছে না, তাহলে এরা কিন্তু যেহেতু তৃণমূল বিরোধিতা করে রাজনীতি করছেন, ফলে এরা কিন্তু কংগ্রেস যেহেতু কাছাকাছি থাকবে, তৃণমূলের সাথে লড়াইটা দেবে, ফলে কংগ্রেসকে ক্যান্ডিডেটকে ভোট দিয়ে কিন্তু কংগ্রেসকে জেতাবে। তৃণমূলে তো লস হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কিন্তু হুমায়ুন এপিসোডে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে হুমায়ুনের কর্মী সমর্থকরা যে বর্গের পরে, তারা সরাসরি তৃণমূলের সাথে লোকাল লেভেলে লড়াই করে জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছে। মানে তৃণমূল ওদের উপর অত্যাচার ইতিমধ্যেই করেছে, এদের মধ্যে কারো কারো জেল হয়েছে, এদের মধ্যে কারো কারো মনে করো মানে তারা মারধর খেয়েছে, প্রচুর ছেলে মেয়ে মারধর খেয়েও কিন্তু হুমায়ুনের সাথে আছে। ফলে তৃণমূলের গুন্ডাগার্দির বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত ভোটটা তারা কংগ্রেসে ট্রান্সফার করতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল বলে আমি মনে করছি। তৃণমূলকে মানে এটা কিন্তু আমি বলবো এক অর্থে তৃণমূলের জন্য ক্ষতি হতে পারে। মানে ভোট যদি যতটুকু হুমায়ুন কবিরের আছে, সেই কর্মী সমর্থকরা যদি কংগ্রেসে ভোট দেয়, হাত চিহ্নে ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু হাত চিহ্ন জোরদার হবে মুর্শিদাবাদে, বহু আসনে মুর্শিদাবাদে কংগ্রেস, তাহলে কিন্তু হাত চিহ্নকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। এটা একটা দিক। ফল কিন্তু অধীর রঞ্জন চৌধুরীও পেয়ে যাবে। দেখো মানে তার ফল অধীর রঞ্জন চৌধুরী পেয়ে যাবে। যেটা তোমাকে আমি বলতে চাই, 2-3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যে বিজেপি 1000 কোটি টাকা দিল। 1000 কোটি মানে কি, মানে 10টা 100 কোটি, তার মানে 100 কোটি টাকা যদি, আমি বলতে চাই না আমাদের রাজ্যে এমন কোন দল আছে যাদের বিধায়কের সামনে 100 কোটি টাকা যদি সামনে রাখে, সুসুর করে একাধিক বিধায়ক চলে আসবে। 1000 কোটি দিয়ে মানে হুমায়ুনকে শুধু কিনবে বিজেপি, বানিয়াদের পার্টি। ফলে বিজেপি 1000 কোটি টাকা দিয়ে তো মানে আমার তো মনে হয় শাসক দলের একটা বড় অংশকে কিনে নিতে পারতো 1000 কোটি টাকা। হ্যাঁ, ফলে মানে এটা আষাঢ়ের গল্প এক মনে হয়েছে। 2 হলো যে এটা 19শে ডিসেম্বরের ভিডিও, হুমায়ুনের পার্টি হয়েছে, জন্ম নিয়েছে মার্চ মাসে মনে হয়। ফলে মানে ওই পুরনো কোনো একটা ভিডিওকে তারা তাদের মতন করে ব্যবহার করেছে এআই দিয়ে। হ্যাঁ, তৃণমূলে যখন ছিলেন সেই ভিডিওকে তারা ব্যবহার করেছেন। তাহলে সেই সময় আপনার যদি এতই যদি মানে মনে হচ্ছিল ষড়যন্ত্র হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তাহলে 19শে ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার পুলিশ প্রশাসন দিয়ে তদন্ত করতে পারতো, ষড়যন্ত্র হলে ষড়যন্ত্রের ধারায় মামলা দিতে পারতো, তা তো তিনি করলেন না। তাহলে 19শে ডিসেম্বরের ভিডিও ভোটের আগে চালানোর মধ্য দিয়ে পরিষ্কার একটা ইল মোটিভ, এবং ইল মোটিভটা ধরা পড়েছে, পুরোটা কারসাজি মনে হচ্ছে, এবং অনেকটাই পরিষ্কার মানে পুরোনো একটা ভিডিও এআই দিয়ে শব্দ বার করে দিয়ে মনে হচ্ছে। তার সঙ্গে সব্যসাচী ছিল, তিনি নিয়ে যাচ্ছিলেন থানায়, আপনার মনে আছে নিশ্চয়ই, একদম ভোটের সময় ঠিক বলেছো, একদম এটা আমার ভুলে গেছিলাম, মনে সত্যি ছিল না। দর্শক, রোজিনা মনে করিয়ে দিয়েছে, আমার এখন মনে পড়ছে। সেটা হলো আপনাদের মানে নিশ্চয়ই মনে থাকবে যে নওশাদকে কিভাবে অপদস্থ হতে হয়েছিল একটা মহিলা ঘটিত কেসে, এবং মানে কিভাবে রোগড়ে ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু শূন্য পাওয়া গেছে। তারপরে
পারেনি ভাঙড়ে, মানুষের কাছে পৌঁছাতে পারেনি। তারপরেও মানুষ জিতেছে। তারপরেও তার মানে এই 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 যে ভিডিও, এই ভিডিওর কিন্তু তাহলে অন্ততপক্ষে মুসলমানদের মধ্যে যে প্রভাব তৃণমূল তৈরি করতে চেয়েছিল, পারবে না। আমার মনে হয় না পারবে। তার কারণ ভাঙড়েও কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিল, এবং ভোটের ভোটের একদিন আগে, এবং তারপরেও কিন্তু নওশাদকে হারাতে পারেনি। বরঞ্চ তারপরে আবার নওশাদকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জেল খাটার পরেও নওশাদ কিন্তু এখন জনসভাগুলোতে দেখছি বেশ ভালো ভিড় হচ্ছে। নওশাদ মাঝখানে একটা রাজনৈতিক ভুল করেছিল, 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়বে বলেও ঘোষণা করেও তিনি লড়েননি। তাতে তার কর্মী সমর্থকরা হতাশ হয়েছিলেন। পরে আবার তিনি রিকভারি করেছেন, কারণ তিনি কেন লড়েননি, ক্ষমা চাওয়া ইত্যাদি করেছেন। সব মিলে কিন্তু আমি বলবো যে দক্ষিণের দিকে, অর্থাৎ নদিয়ার এপারে নওশাদের প্রবল উপস্থিতি, আর ওদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বা বীরভূমে তাদের যে প্রবল উপস্থিতি, এই দুই মিলে কিন্তু মুসলিম ভোটের যে স্প্লিট হচ্ছে, আর কংগ্রেস তো আছেই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, ফলে মুসলিম ভোট কিন্তু 2021-এর বিধানসভার মতন প্রতি 100 জন মুসলমানদের মধ্যে যে 81 জন মুসলমান তৃণমূলকে সরাসরি ভোট দিয়েছিল, সেই সম্ভাবনা কিন্তু আর একেবারেই নেই। ফলে আরেকটা বিষয় হচ্ছে মিম। মিম যেহেতু হুমায়ুনকে ছেড়ে গেল, তো আমি অনেকগুলো প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, হুমায়ুনের প্রার্থী যারা বীরভূমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারা লড়াই করছে। তারা বলছেন মিমের তো লোকই ছিল না, আমাদের লোক নিয়ে মিম ছিল, তো তাতে তারা গেল কি থাকলো, আমাদের এখানে কোনো ইফেক্ট পড়েনি। আমি জানার চেষ্টা করছিলাম কাল যখন মিম ভেঙে গেল। না, দেখো, মিম একটা আইডিওলজি বেস পলিটিক্যাল পার্টি। মিম একটা আইডিয়া, মানে পশ্চিমবাংলায় মুসলিমদের কাছে মিম একটা আইডিয়া। আর আইডিয়ার বাস্তবিক রূপ ছিল হলো জনতা উন্নয়ন পার্টি, মানে হুমায়ুন কবির বা তোমার নওশাদ সিদ্দিকীরা। ফলে মিম হলো একটা কনসেপ্ট, যে ভাই মিম কি কনসেপ্ট, যে মুসলমানদের নিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, তারা ভোটের রাজনীতি করে, কিন্তু মুসলমানদের প্রকৃত আর্থসামাজিক বিকাশে কাজ করে না। তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় থাকার পরেও মুসলমানদের দুরবস্থা ঘটেনি, মুসলমানদের স্বাস্থ্য ভালো হয়নি, মুসলমানদের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেনি। সামগ্রিক মুসলিম উন্নয়নের জন্য মুসলিম নেতৃত্বই দরকার। সেই জায়গা থেকে যে আদর্শগত অবস্থান মিমের, যে ভাই মুসলিমদের রাজনৈতিক ক্ষমতায়ন করতে হতে হবে। উর্দু ভাষী, হিন্দি ভাষী মুসলিমদের মধ্যেই বেশি মিমের আধিক্য দেখা যায়। সেটা না, তুমি আমার আমার কথাটা বুঝতে পারোনি, আমি বলছি, তুমি একটু শোনো। সেটা হলো যে মানে মিম এই সারা দেশে যেটা বলতে চায়, যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে, অর্থাৎ তৃণমূলের থেকে মুসলমানদের কোনোদিন উন্নতি হবে না। ফলে মুসলমানরা মানে মুসলমানদেরকে ভোট ব্যাংক করে রেখেছে, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক। ফলে মুসলমানদের নিজস্ব রাজনীতির মানে নিজস্ব রাজনৈতিক দল চাই, মুসলমানদের নিজস্ব রাজনৈতিক নেতা চাই, তার ক্ষমতার ভিত্তিতে যাতে মুসলিম নেতৃত্ব গড়ে ওঠে, তবেই ভাগিদারিত্ব তারা পাবেন। কথাটা সত্যি কথা, আমিও বিশ্বাস করি সেই কথা। এবং তুমি দেখবে, সেই কারণে আমি মনে করি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে মুসলমানদের উন্নতি হবে না। মিডিল ক্লাস যদি ইন্টেলেকচুয়াল একটা সোসাইটি মানে ইতিমধ্যেই গড়ে উঠেছে মুসলমানদের মধ্যে, তারা যদি নেতৃত্বে এগিয়ে আসে, এবং আমি পরিষ্কার করে বলতে চাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা মুসলমান সমাজের আছেন, বিভিন্ন বড় বড় পোস্টে যারা আছেন, তারা যদি নিজেদের ভাগিদারিত্বের রক্ষার প্রশ্নে, তাদের কমিউনিটি রক্ষার প্রশ্নে, তারা যদি নিজস্ব একটা মানে এই ধরনের রাজনৈতিক দল যুক্ত হন এবং তারা নেতৃত্বে থাকেন। দেখো, হুমায়ুন কবিরের সীমাবদ্ধতা হলো তিনি তার পেছনে কোনো মাথা নেই, মানে তিনি নিজে যা বুঝছেন তার মতন করে রাজনীতি করছেন। কিন্তু রাজনীতিটা তো কঠিন জায়গা, সেখানে তো বুদ্ধি ইম্পর্টেন্ট, সেখানে মানে একটা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দরকার। ফলে সেই জায়গাটা এখনো হুমায়ুন কবিরের অভাব আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলাতে একটা মধ্যবিত্ত মুসলিম সমাজ তৈরি হয়েছে, যারা চাইছে তাদের নিজস্ব রাজনৈতিক দল, তারা চাইছে ক্ষমতার ভাগিদারিত্ব। এবং এই ক্ষেত্রে কিন্তু হুমায়ুন আজকে যদি ফেলও করে, আগামী দিনে কিন্তু হুমায়ুনের মতন অন্য কোনো লোক বা হুমায়ুন নিজেই প্রতিষ্ঠা পাবে না, এটা বলা যায় না। ফলে আজকে যেখানে তুমি দেখছো যে হুমায়ুন সত্যি বেকায়দায় পড়েছে, শাসক দলের দ্বারা বেকায়দায় পড়েছে, বৃহত্তম ষড়যন্ত্রের শিকার হচ্ছে,
সেটা হয়তো কাটিয়ে উঠবে কি উঠবে না সেটা তো আগামী 2-1 দিনের মধ্যে বুঝতে পারবো। কিন্তু যদি নাও ওঠে, আগামী দিনে কোনো না কোনো মুসলিম নেতার নেতৃত্বে পশ্চিমবাংলাতে আসামের মতন ইউডিএফ এর মতন একটা দল, বা কেরালার মুসলিম লীগের মতন দল, বা আসাউদ্দিন এর মতন যে মিম তৈরি করে হায়দ্রাবাদের রাজনীতি করছেন, এরকম একটা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবাংলায় উঠবেই। কারণ বিজেপি যদি হিন্দুদের নিয়ে রাজনীতি করে, তাহলে মুসলিম সমাজ থেকেও কিন্তু নিজেদের নেতৃত্ব, নিজেদের দল গড়ে তোলার একটা তাগিদ থাকবেই।